আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের বিষয়ে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। ফারাক্কায় এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় এফআইআর দায়ের নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে রাজ্যসভার শূন্য হতে চলা 5 আসনে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। গঙ্গাসাগরে পয়লা মাঘেও পুণ্যার্থীদের ঢল, ভিড় সামলাতে পুণ্যার্থীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন কলকাতা পুলিশের। আসছি বিস্তারিত খবরে। কয়লা পাচারকাণ্ডে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে গত 8ই জানুয়ারি ইডির তল্লাশির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। 2 বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে ইডি। এদিকে গতকাল কলকাতা হাইকোর্ট এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ওই দিন কয়লা দুর্নীতির তদন্তের নামে ইডি আইপ্যাকের কম্পিউটার থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি নিয়ে এসেছে। কিন্তু মামলার শুনানিতে নথির প্রশ্নে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু স্পষ্ট জানান, কোনো নথি ইডি বাজেয়াপ্ত করেনি, বরং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্ত চলাকালীন নথি ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের এই মামলা খারিজ করে দেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সাধারণ ভোটারদের কাছ থেকে ফর্ম 6 মারফত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জমা পড়েছে 3,78,163টি এবং ফর্ম 7 মারফত নাম বাদ দেওয়ার আপত্তি জমা পড়েছে 38,865টি। রাজনৈতিক দলগুলির তরফে বুথ স্তরের এজেন্টদের মাধ্যমে মোট 2,09,438টি দাবি আপত্তি জমা পড়েছে বলে বুলেটিনে উল্লেখ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাবি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো নতুন দাবি বা আপত্তি গ্রহণ করা হবে না। তারপর যাচাই বাছাই ও শুনানির প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিকে এগোবে কমিশন। এদিকে বিরোধী বিজেপি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়া নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলে দাবি আপত্তি জানানোর সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে। তাপস রায়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে এই দাবি জানান। শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি ও আপত্তি জানানোর ফর্ম 7 জমা করার বিধি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এনেছে। তারা অভিযোগ করেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে অযথা হয়রান করা হচ্ছে। মালদার ফারাক্কায় তৃণমূল কংগ্রেস বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিসে এসআইআরের শুনানি ক্যাম্পে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। ওই এফআইআরের কপি ডিইওর কাছে তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে গতকাল ফারাক্কা বিডিও অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে দুষ্কৃতীরা পৌঁছে যান বিডিও ইআরওর ঘরে। ধাক্কা মেরে খোলা হয় শুনানি কেন্দ্রের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই ভাঙচুর চলে। এসআইআর প্রক্রিয়ায় মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই হয়রানি ও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর বর্বরোচিত আচরণের প্রতিবাদে রাজ্য জুড়ে আগামী 17ই জানুয়ারি বাম দলগুলি পথে নামবে। নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে রাজ্যসভায় শূন্য হতে চলা 5 আসনের নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী 2রা এপ্রিল রাজ্যের 5 জন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নূর, সাকেত গোখলে এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
সংবিধান অনুযায়ী কোনো রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। কমিশন সূত্রে জানা গেছে, 2রা এপ্রিলের আগে নির্বাচন শেষ করতে হলে মেয়াদ শেষের অন্তত 15 দিন আগে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। সেই হিসেবে মার্চের মাঝামাঝি নাগাদ ভোট করাতে হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সময় মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও রাজ্যসভার নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25শে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পরেই সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গঙ্গাসাগরে পয়লা মাঘেও পুণ্যার্থীদের ঢল। আজ বেলা 1:19 পর্যন্ত পুণ্যযোগ। ড্রপ গেটে পুণ্যার্থীদের ভিড় সামলাতে দুর্ব্যবহার পুলিশের। একটি প্রতিবেদন। আজ পয়লা মাঘ, মকর সংক্রান্তির পরদিনেও গঙ্গাসাগরে পুণ্যস্নানের উন্মাদনা অব্যাহত। ভোর থেকেই সাগর সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী পবিত্র স্নান করছেন। প্রশাসন সূত্রে খবর, আজ বেলা 1:19 পর্যন্ত পুণ্যযোগ থাকায় সারাদিন ধরেই আরও পুণ্যার্থীর আগমন ঘটবে। গতকাল গভীর রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী মেলায় এসে পৌঁছান। পুণ্যস্নান শেষে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে পুণ্যার্থীদের। একাধিক ডকগেটে ভিড়ের চাপে কার্যত আটকে যাচ্ছে যাতায়াত। এরই মধ্যে গতকাল থেকে পুণ্যার্থীদের ফেরার বাস ধরতে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। অভিযোগ, অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে ড্রপগেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা অনেক সময় পুণ্যার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করছেন। অন্যদিকে মেলা উপলক্ষে সাগরতটে বসেছে বিশাল অস্থায়ী বাজার। শীতের পোশাক, ব্যাগ, গৃহস্থালির সামগ্রী সব মিলিয়ে জমজমাট বিক্রি চলছে। তবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ব্যবহৃত ফুল, পোড়া প্রদীপ ও খাবারের উচ্ছিষ্ট সাগরতটে দ্রুত নোংরা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সাফাই কর্মীরা নিরন্তর পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। সাগর মেলা থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল কলকাতা পুলিশ। প্রাক্তন তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ও তার 2 সঙ্গীসহ 4 জনের বিরুদ্ধে গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা ও অপহরণের দ্বারায় চার্জশিট গঠন করা হয়েছে। আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই চার্জ গঠন করা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে 11 দফার অভিযোগ দায়ের করেন। আগামী 27শে জানুয়ারি শুরু হবে বিচার প্রক্রিয়া। ওই দিনই প্রথম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াও শুরু হবে। উল্লেখ্য, গত বছর 25শে জুন কসবা ল কলেজের মধ্যেই ওই অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তোলেন এক ছাত্রী। ইডি আধিকারিকদের বাধা দেওয়ার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নার অনুমতি চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত লিখিত নির্দেশ আজ দেওয়া হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন। নবান্ন বাসস্ট্যান্ড অথবা মন্দিরতলা বাসস্ট্যান্ডের মধ্যে যে কোনো একটি জায়গা তিনি বেছে নিতে বলেছেন। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবি এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোনো রকম সমাধান সূত্র না মেলায় ব্যাংক কর্মীদের 9টি সংগঠন যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইএফবিইউ আগামী 27শে জানুয়ারি প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে। মাঘের শুরুতে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও তাপমাত্রার পারদ প্রায় স্বাভাবিকের কাছে। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয় 13.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা সামান্য কম। আগামী 2-3 দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সকালের দিকে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের বিষয়ে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। খবর শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ 3 দিনের ভারত সফরে আসছেন।
পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে তেহরানে ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। মহারাষ্ট্রের 29টি পৌরসভায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। ৭৮তম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে। পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের ২৮তম অধিবেশনের সূচনা করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন। ৪২টি কমনওয়েলথভুক্ত দেশের ৬১ জন স্পিকার ও প্রিজাইডিং অফিসার এবং ৪টি আধা স্বায়ত্তশাসিত সংসদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যে রয়েছে সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংসদ সদস্যদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব প্রভৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাটির স্বাস্থ্য বজায় রাখা, জল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, মিশন লাইফ, এক পেড় মা কে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি এই চেতনাকে উৎসাহিত করে। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গল উদযাপনে যোগ দেওয়ার পর এক সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে পৃথিবী যখন মানুষকে এত সম্পদ দেয় তখন তা সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন যে সরকার কৃষিকে আরও টেকসই এবং পরিবেশ বান্ধব করার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। আগামী দিনে উন্নত কৃষি পদ্ধতি, জল ব্যবস্থাপনা, পার ড্রপ মোর ক্রপ এবং কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। धरती हमें इतना कुछ देती है, उसे संजोने का दायित्व भी हमारा है। अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना, पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है। मिशन लाइफ, एक पेड़ मां के नाम, अमृत सरोवर जैसे हमारे अभियान इसी भावना को आगे बढ़ाते हैं। তিনি বলেন, কৃষকরা দেশ গঠনে শক্তিশালী অংশীদার এবং তাদের প্রচেষ্টা আত্মনির্ভর ভারত অভিযানকে ব্যাপকভাবে শক্তিশালী করছে। কেন্দ্র কৃষকদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে। हमारे किसान राष्ट्र निर्माण के मजबूत साथी है। उनके प्रयासों से आत्मनिर्भर भारत अभियान को बहुत मजबूती मिल रही है। केंद्र सरकार भी किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध होकर लगातार काम कर रही है। প্রধানমন্ত্রী বলেন, পোঙ্গল প্রকৃতি, পরিবার এবং সমাজের সাথে ভারসাম্য তৈরির পথ দেখায়। পোঙ্গল প্রাণবন্ত তামিল সংস্কৃতি এবং প্রকৃতির সাথে বন্ধন উদযাপন করে। তিনি বলেন, পোঙ্গল এখন একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে এবং এটি দেশের কৃষকদের কঠোর পরিশ্রমকেই উদযাপন করে। এটি ভূমি এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। তিনি বলেন, এই সময়ে ভারতের অন্যান্য অঞ্চলেও লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং আরও অনেক উৎসব হয় এবং পোঙ্গলের মতো উৎসব এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে। অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী সমাবর্তনে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। রাষ্ট্রপতি জলন্ধরের ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ২১তম সমাবর্তনে আগামীকাল ১,৪৫২ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন। এছাড়াও রাষ্ট্রপতি উঁচু একটি স্তম্ভে জাতীয় পতাকা উন্মোচন করবেন। সাইবার নিরাপত্তা এবং 5G সংক্রান্ত দুটি উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অব এক্সেলেন্সেরও উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে অমৃতসর ও জলন্ধরকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সমস্ত ড্রোন, হেলিকপ্টার ও উড়ান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে সেখানে। ওই দিনই রাজস্থানের জয়পুরে রামানন্দ মিশন আয়োজিত কুন্ডিয়া হনুমান মহাগয়ায় পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ 3 দিনের ভারত সফরে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাপানের বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসবেন। এরপর আগামীকাল হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে 17 জানুয়ারি শনিবার তিনি দিল্লির রাজঘাট পরিদর্শন করবেন এবং তারপর দিল্লি মেট্রোয় সফর করবেন। এরপর ওই দিনই তিনি দিল্লি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির বৈঠকের পরেই এই সফর বিশেষ তাৎপর্য। আর্থিক পরিষেবা দপ্তর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য কর্মসূচি CGHS এর সুবিধা প্রাপকদের জন্য পরিপূর্ণ মেডিক্লেম আয়ুষ বীমার সূচনা করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এর ফলে দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে নগদবিহীন চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এর আগে মন্ত্রক পশ্চিম এশিয়ার এই দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছিল। তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাণিজ্যিক উড়ানসহ যে কোনো পরিবহন ব্যবস্থায় নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দুই নেতা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে এখনো পর্যন্ত 3,428 জন মারা গেছেন। 10,000-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নরওয়েতে অবস্থিত ইরান হিউম্যান রাইটস নামে এক বেসরকারি সংস্থা জানিয়েছে এই পরিসংখ্যান দিয়েছে। গত 8 থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই বিক্ষোভে 3,379 জনের কাছাকাছি মানুষ মারা গেছেন। ইরান প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করে দিয়েছে যে যদি ওয়াশিংটন ইরান আক্রমণের চেষ্টা করে তবে তারা মার্কিন ঘাঁটি আক্রমণ করবে। তেহরান এই অঞ্চলের মার্কিন মিত্রদের কাছে ইরান আক্রমণ করা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে বলেছে। ইতিমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। মহারাষ্ট্রের 29টি পৌরসভায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 2,869টি আসনের জন্য সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 5:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 2020 থেকে 2023 সালের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়া 29টি পৌরসভায় 6 বছরেরও বেশি সময় পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে 9টি পৌরসভা মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল MMR এর মধ্যে পড়ে। নির্বাচনে বিজেপি এবং শিবসেনা জোট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এনসিপি পৌরসভা নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্র সরকারের তরফে 29টি নির্বাচনী পৌরসভা এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলিকে কর্মীদের ভোট দেওয়ার জন্য কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, আসাম, মেঘালয় এবং সিকিমের বিচ্ছিন্ন স্থানে আগামী 2 দিন ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। দিল্লি হাইকোর্ট IRCTC দুর্নীতি মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে চলতে থাকা মামলায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে যে বিচার চলতে থাকলেও সাক্ষীদের জেরা আগামী সপ্তাহে ঠিক করা হতে পারে এবং এর মধ্যে আদালত অভিযোগ গঠনের বিরুদ্ধে পিতাপুত্রের দায়ের করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। লালু প্রসাদের হয়ে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল যুক্তি দিয়েছিলেন যে আবেদনগুলি বিচারাধীন থাকাকালীন বিচার স্থগিত রাখা উচিত কিনা তা নিয়ে শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণে নেটোর উচিত তাদের সাহায্য করা। গ্রিনল্যান্ডের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না বলে তিনি এক বিবৃতিতে জানিয়েছেন। 75টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য ভিসা অনুমোদনের ওপর অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে বিদেশি নাগরিকদের ক্রমাগত ভিসা প্রদান দেশের সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের যথাযথ বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে। 78তম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়। জগৎপুরার মহল রোডে হাজার হাজার দর্শকের সামনে সেনাবাহিনী তার শৃঙ্খলা, শক্তি এবং আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করবে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উপস্থিত থাকবেন। পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এবারের আয়োজক দেশ জিম্বাবুয়ে, নামিবিয়া। উদ্বোধনী ম্যাচে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। শেষ করার আগে আসছি বিশেষ খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলি জাতীয় সংসদ অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এই খবর এখন শেষ হল।